বরিশালে বিস্ফোরণে আহত ৩, বোমা সদৃশ বস্তু নিয়ে তদন্ত চলছে। উগ্রপন্থা নিয়ে সতর্ক সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রতারণা করছে না বিএনপি, সংসদে সমাধান করতে হবে, মন্তব্য মির্জা ফখরুলের। বিরোধী দলের সহযোগিতার আহ্বান। বিএনপি জুলাই সনদ পালন করছে না, এটাকে পুরোপুরিভাবে একটা ভ্রান্ত ধারণা দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা আমি তীব্র প্রতিবাদ জানাই। রাজধানীর পর চট্টগ্রামেও গ্যাসের তীব্র সংকটে বাসাবাড়ি, শিল্প কারখানা, লোডশেডিংয়ে বেশি ভুগছে গ্রামাঞ্চল। 2-1 দিনের মধ্যে মহেশখালী থেকে সরবরাহ স্বাভাবিকের দাবি কর্তৃপক্ষের। পরিবেশের সুরক্ষায় নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলা সহ সম্মিলিতভাবে কাজ করতে দেশবাসীকে আহ্বান প্রধানমন্ত্রীর। ফেসবুকে ভিডিও বার্তা। ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের মতিউরের বিচার শুরু। 14 সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণ। অনিয়মের দায়ে গাজীপুর ভূমি অফিসের 4 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত। 21 বছরেও দেশের ইন্টারনেট স্পিডে অগ্রগতি নেই, বৈশ্বিক তালিকায়ও তলানিতে। অবকাঠামোর সীমাবদ্ধতা সহ তরঙ্গের চড়া দামকে দুষছে অপারেটররা। স্বাগত। এখন দুপুরে শুনছিলেন শিরোনাম, পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা এবং আমি উজ্জ্বল হাফিজ। 5 আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই, তারা মাঝে মধ্যে উকিঝুঁকি দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। রাজধানীর বিভিন্ন স্থানে বোমা সদৃশ বস্তু নিয়ে তদন্ত চলছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, উগ্রপন্থা নিয়ে সব সময় সতর্ক সরকার। এ সময় সাবেক আইজিপি বেনজিরের জামিন বাতিলে সরকারের ল ফার্ম কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দর্শক, প্রতিবেদনটির জন্য আমরা অপেক্ষা করছি। দর্শক, প্রতিবেদনটি প্রক্রিয়াধীন রয়েছে, চলে যাচ্ছে অন্য প্রসঙ্গে। এদিকে বরিশালে বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তু বিস্ফোরণে 3 জন দগ্ধ হয়েছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত আছেন সহকর্মী ফিরদাউস সোহাগ। সোহাগ, জানাবেন বোমা সদৃশ বস্তুর বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে আর কি তথ্য রয়েছে? ধন্যবাদ আপনাকে। কিছুক্ষণ আগেই একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য রয়েছে বরিশাল জেলা পুলিশের, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা এতটুকুই জানতে পেরেছেন বা শুনতে পেরেছেন যে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণ হয়েছে, তবে এ ব্যাপারে তাদের বিস্তারিত কারোই জানা নেই। কারণ হিসেবে তারা বলছেন যে ঘটনার পরপর তাদের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে, তবে তারা এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে যে তথ্য পেয়েছে সেটি তাদের হাতে পৌঁছয়নি। তবে আমরা যে 3 জন আহত হয়েছেন তারা একই পরিবারের সদস্য। এর মধ্যে একজনের সাথে কথা বলার সুযোগ হয়েছে এবং পরিবারের যারা সুস্থ আছেন এদের মধ্যে 2 জনের সাথে আমি কথা বলেছি। সেই জায়গাটি থেকে আমি যেটি বলতে তাদের কাছ থেকে যেটি শুনেছি সেটি হচ্ছে এরকমের যে খুব ভোরে অর্থাৎ সকাল 6টার দিকে পরিবারের 3 সদস্য ঘর থেকে বের হন এবং বের হয়ে তারা আশপাশে সকালে হাঁটাহাঁটি করছিলেন। এই সময়টাতে
পায়ের সাথে একটি সুতোর মতো লেগে যায় একজন নারীর পরিবারের এক সদস্য, যার নাম হচ্ছে ইতির পায়ে এটি লাগার পরে কিন্তু দেখা যায় যে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে এবং বিস্ফোরণের পরপরই কিন্তু তারা যেটি দেখতে পায় যে শব্দ হয়, বিস্ফোরণের যে বিকট শব্দ হয়, তখন চারদিকে ধোঁয়ার মতো হয় এবং তাদের শরীরে আগুন ছড়িয়ে পড়ে। এরপর প্রাণ বাঁচাতে তারা স্থানীয় সামনেই একটি নদী রয়েছে, সেই নদীতে ঝাঁপ দেয় এবং পরবর্তীতে স্থানীয় যারা এলাকাবাসী আছে চিৎকার শুনে তাদেরকে উদ্ধার করে নদী থেকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। তারপরে তাদের চিকিৎসার জন্য বরিশাল যে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানে আনা হয়। তো আনার পরপরই কিন্তু এখানে চিকিৎসকরা তাদের চিকিৎসা কার্যক্রম শুরু করেছেন বলে এখান থেকে জানানো হয়েছে। তবে একটা জিনিস জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে সকালে কিন্তু যে তারা আসার পর এখন পর্যন্ত যেটি আমরা দেখেছি যে এখানে দুইজন নারী এবং একজন শিশু রয়েছে। শিশুটির অবস্থা একটু বেশি খারাপ, তাকে শুশ্রূষা দেওয়া হচ্ছে চিকিৎসকদের পক্ষ থেকে এবং হাসপাতালের পক্ষ থেকে, এবং অন্য যে দুজন রয়েছে এর মধ্যে নারীর মধ্যে যিনি বেশি অসুস্থ তাকে কিন্তু এখন চিকিৎসা দেওয়ার জন্য নেওয়া হচ্ছে। তার নাম হচ্ছে হনুফা বেগম। তবে তিনজনের মধ্যে মেয়ে ইতি তুলনামূলক একটু কম দগ্ধ হয়েছেন, তবে ইতির মা হনুফা বেগম এবং নাতি ফাহিম দগ্ধ হয়েছেন বেশি। একটা জিনিস জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই দগ্ধের ঘটনাটি আমরা তাদের মুখ থেকে শুনেছি, ব্লাস্ট হওয়ার খবরটি জেনেছি, তবে কিভাবে যে দগ্ধ হলো, কিভাবে পুড়ে গেল, কি অবস্থায় কেমনি কি হলো, এটি সুনির্দিষ্ট করে আসলে আমাদেরকে কেউ জানাতে পারেনি। আমরা একটু দেখাবার চেষ্টা করছি। এখন দগ্ধ তিনজনের মধ্যে একজনকে কিন্তু যিনি দুই নারীর মধ্যে যিনি বেশি দগ্ধ হয়েছেন তাকে শুশ্রূষার জন্য কেবলমাত্র একটি স্ট্রেচারে তোলা হয়েছে এবং এখান থেকে তাকে শুশ্রূষা দেওয়ার জন্য নেওয়া হবে বলে জানতে পেরেছি। আমাদেরকে যেটি জানানো হয়েছে তাদের পরিবারের পক্ষ থেকে, আসলে তাদের সঙ্গে কোনো রাজনৈতিক ঝামেলা নেই এবং দাবি করা হয়েছে যে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনাও কারো সঙ্গে নেই বা শত্রুতা নেই বলে আমাদেরকে জানিয়েছে। তবে কেন কিভাবে এইখানে বোমা সদৃশ বস্তু আসলো এবং কিভাবেই কারা পুঁতে রাখলো বা কি হলো, আসলে পরিবারের সদস্যদের এই প্রশ্ন করা হয়েছে। পরিবারের সদস্যরাই কিন্তু এই প্রশ্ন আমাদেরকে করেছেন। একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তারা যখন আসছেন তারপর থেকে কিন্তু এখানে সংবাদকর্মীদের যথেষ্ট ভিড় রয়েছে, তারা সংবাদ সংগ্রহের জন্য এসেছেন। এখন যে পরিস্থিতি তাতে কিভাবে একটি ব্লাস্টের ঘটনা ঘটলো এবং কারা ঘটালো বা কি হলো সুনির্দিষ্ট কেউ কোনো তথ্য জানাতে পারছেন না। তবে স্থানীয়রা যেটি পরিবারের সদস্যদের পক্ষ থেকে যেটি আমাদেরকে বলা হয়েছে বা জানানোর চেষ্টা করেছে যে এটি যেন পুলিশ তদন্ত করে এবং তদন্ত করে যেন বিষয়টি উদ্ঘাটন করা হয় এমনটি অনুরোধ জানানো হয়েছে। আমরা এখানে পুলিশের একজন সদস্য DI-1 অর্থাৎ জেলা পুলিশের যে গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের যারা সেখানকার একজন কর্মকর্তার সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে বলেছেন যে তারা তদন্তের জন্যই এসেছেন এবং ঘটনাস্থলেও গিয়েছেন, অচিরেই এটি উদ্ঘাটন করা হবে এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যে তিনজন বোমাসদৃশ বস্তুর যে বিস্ফোরণ হয়েছে এবং সেখানে যে শুশ্রূষা চলছে তার সবশেষ খবর। বরিশাল থেকে বিস্ফোরণের খবর জানাচ্ছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ। দর্শক, সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে প্রতিবেদনটি দেখে আসব। সম্প্রতি রাজধানীর মতিঝিল, মিরপুর, ফার্মগেট, আশুলিয়া সহ বিভিন্ন স্থানে বোমা সদৃশ্য বস্তু উদ্ধারের ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। তবে কোথাও কোথাও বিস্ফোরক পাওয়া গেলেও কোনো কোনো স্থানে পরিত্যক্ত ব্যাগে পান, জর্দার কৌটা জাতীয় বস্তুও পাওয়া যায়। এ নিয়ে সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাজধানীর বিভিন্ন স্থানে বোমা সদৃশ্য জিনিস পাওয়ার পেছনে কারা আছে তা জানতে তদন্ত করা হচ্ছে। রথযাত্রা এবং উল্টো রথযাত্রা এই দুইটাকে আমরা নিরাপদ করার জন্য সমন্বিত প্রয়াস নিয়েছিলাম। দুর্ভাগ্যজনকভাবে উল্টো রথযাত্রার দিনে কমলাপুরের ওইদিকে, মতিঝিলের ওইদিকে একটা মেট্রো রেলের পিলারের নিচে একটা বোমা সদৃশ্য জিনিস পাওয়া যায়, একটা ছাতার মধ্যে। কোনো পক্ষ হয়তো চেষ্টা করেছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো কিছু করা যায় কিনা। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, কার্যক্রম নিষিদ্ধ দলটি নাশকতা করার মুরুদ নেই, তবে তারা মাঝে মধ্যেই উকিঝুঁকি দিচ্ছে। এছাড়াও সরকার উগ্রপন্থার বিষয়ে সবসময় সতর্ক আছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগের এত মরুদ আছে বলে তো আমার মনে হয় না।
একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। সাবেক আইজিপি বেনজির আহমেদ প্রসঙ্গে বলেন, দুবাই রাষ্ট্রদূতের সঙ্গে বেনজিরের জামিন বাতিল নিয়ে আলোচনা করছে মন্ত্রণালয়। এ সময় সাবেক আইজিপি বেনজিরের জামিন বাতিলে সরকার নিয়োজিত ল ফার্ম কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রাজু আহমেদ, এখন, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে জনগণকে ভুল বোঝাচ্ছে একটি মহল, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রেস ক্লাবে অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় তিনি আরো বলেন, সবকিছুর আলোচনা হবে সংসদে, কোনো কর্মসূচি যেন সংঘাতের রূপ না নেয় সে বিষয়ে সতর্ক করেন মির্জা ফখরুল। অনুষ্ঠানে সংসদ ও আইনের সরকারকে সহযোগিতা করতে সব দল মতের প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী। সাব্বির রোজের প্রতিবেদন। 2024 সালের তপ্ত জুলাই, বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো ছাত্র জনতার অকুতভয় লড়াই 3 আগস্ট রূপ নেয় শেখ হাসিনা পতনের এক দফার আন্দোলনে। বদলে যায় দেশের ইতিহাস। গণঅভ্যুত্থানের 2য় বছরে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে শহীদ ও আহতদের স্মরণে সাংবাদিক সংগঠন ডিএফইউজে ও ডিইউজের আলোচনায় উঠে আসে জুলাইয়ের প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে বিশ্লেষণ। ভোটাধিকারের জন্য গণতন্ত্র। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, নির্বাচিত সংসদের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়িত হবে, কিন্তু সংসদের বাইরে গিয়ে নানা চর্চা চলছে। শহীদদের স্মরণের নামে ব্যক্তি বা গোষ্ঠীগত স্বার্থ হাসিল মেনে নেওয়া হবে না বলেও জানান তথ্যমন্ত্রী। জুলাই সনদের প্রত্যেকটি অক্ষরকে আমাদের সরকার বাস্তবায়ন করতে চায়। পার্লামেন্টে আমাদের সংসদ নেতা, আমাদের দলের মহাসচিব সহ সব নেতারা বারবার এই কথা আমরা বলেছি, এবং এই সকল কিছুই করতে হবে জনগণের নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে। এর বাইরে এই লক্ষ্য অর্জন করার আর কোনো সাংবিধানিক নিয়মতান্ত্রিক কোনো মঞ্চ আমাদের কাছে নাই। আমরা ধীরে ধীরে সেই পথে এগিয়ে যাচ্ছি এবং এই কাজটি ঐক্যবদ্ধভাবে আমরা করতে চাচ্ছি। সভায় বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে কোনো প্রতারণা করছে না বিএনপি, উল্টো জুলাই সনদ নিয়ে জনগণকে ভুল বোঝাচ্ছে একটি মহল। একটা ধারণা আছে যে জুলাই বলা হচ্ছে একটা মহল থেকে যে বিএনপি জুলাই সনদ পালন করছে না। এটাকে পুরোপুরিভাবে একটা ভ্রান্ত ধারণা দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা আমি তীব্র প্রতিবাদ জানাই, কারণ বিএনপি হচ্ছে সেই দল যারা সংস্কারের মধ্য দিয়ে কিন্তু এগিয়ে গেছে। আপনি চিন্তা করেন, এক দলের শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসে কিন্তু দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। মির্জা ফখরুল বলেন, সরকারের কার্যক্রম নিয়ে আলোচনা হোক সংসদে, কিন্তু বাইরে গিয়ে আওয়ামী লীগের মতো সরকার বিরোধী নানা কথা বলছে বিরোধী দল। কারোর সঙ্গে পরামর্শ না করেই আমাদের রাজনৈতিক দলগুলি স্টেক হোল্ডার যাচ্ছে, তাদের সঙ্গে কোনো পরামর্শ না করে তারা এটা চাপিয়ে দিয়েছেন। জনকল্যাণমুখী সরকারের নানা উদ্যোগ বাস্তবায়নে সরকারকে সময় দেওয়ার পাশাপাশি সহযোগিতার আহ্বানও জানান মির্জা ফখরুল। এই দখল দায়িত্বের সাথে ন্যূনতম সাব্বির রোজ, এখন, ঢাকা। পরিবেশের সুরক্ষায় নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলা সহ সম্মিলিতভাবে কাজ করতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি আরো বলেন, পরিবেশ সংরক্ষণে নাগরিক হিসেবে সবার দায়িত্ব রয়েছে। সবাই মিলে যদি দায়িত্ব পালন করেন তাহলে একটি পরিচ্ছন্ন সুন্দর দেশ গড়ে তোলা সম্ভব হবে। প্রধানমন্ত্রী নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেশবাসীর উদ্দেশ্যে এসব কথা বলেন। আপনার আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কথাই ভালো লাগতো না। আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো।
চীনের সঙ্গে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ ও সরবরাহ ব্যবস্থায় নতুন সম্ভাবনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ইস্কাটনে বীজ মিলনায়তনে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে কর্মশালায় তিনি আরও বলেন, চীনের উন্নত প্রযুক্তি কাজে লাগিয়ে বাংলাদেশে শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও রপ্তানি বহুমুখীকরণের ওপর গুরুত্ব আরোপ করেন। China-Bangladesh community with a shared future in the new era signifies that our relationship has transcended existing framework of cooperation and ascended to a new strategic height with mutual trust, shared experience, and interest, also solidarity. Supply chain moves where China is now graduating out of manufacturing lines, the most advanced technology areas. We can pick up some of those manufacturing lines through close collaboration with China. স্থানীয় নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো নির্দেশনা পায়নি নির্বাচন কমিশন। এমনটা জানিয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন না হলে ভোটার নিবন্ধনের সময় বাড়ানো হবে। সকালে ইসি সচিব বলে ব্রিফিংয়ে তিনি জানান, স্থানীয় নির্বাচনের আইন পর্যালোচনা চলছে, সবকিছুই ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহ নাগাদ আচরণবিধির বিষয়ে সিদ্ধান্ত আসবে। এরই মধ্যে ভোট কেন্দ্র প্রস্তুতি সহ ভোট গ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণের বিষয়ে তৎপরতা চলছে। ইসিতে নিবন্ধিত 59 রাজনৈতিক দলের মধ্যে 38টি দল বার্ষিক আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে। 13টি দল সময় বৃদ্ধির আবেদন করেছে, দাখিল করেনি 8টি দল। এ সময় রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তিনি জানান, সংসদ সচিবালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি। স্থানীয় সরকার নির্বাচনের সম্পর্কে সুস্পষ্টভাবে আমাদের কাছে কোনো নির্দেশনা নাই। তাহলে 31শে জুলাইয়ের ভোটার তালিকার যে কাট অফ পয়েন্ট, এটা পরিবর্তন হতে পারে বা নাও হতে পারে। তো এটা পরবর্তীতে কমিশনে যেভাবে আলোচনা করা হবে, সেটা যদি সংশোধিত হয়ে ধরেন 31শে জুলাইয়ের পরে আরও 15 দিন বাড়লো বা 1 মাস বাড়লো, তাহলে আমরা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা করব, যেটা পদ্ধতি আছে সেই অনুযায়ী করে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাব। 60টা নিবন্ধিত দল আমাদের, তার ভিতরে একটা হচ্ছে স্থগিত আছে রাজনৈতিক দলের। আর তাহলে 59টার মধ্যে আমরা 38টা দলের অডিট রিপোর্ট পেয়েছি। গত কয়েক সপ্তাহ ধরে রাজধানী জুড়ে গ্যাসের তীব্র সংকট। ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন, গ্যাস না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা। তেজগাঁও থেকে এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী কামরুল হাসান জনি। গ্যাস সংকটের সবশেষ খবর জানাবেন, গ্রাহকরা কি বলছেন এবং আপনি যে পাম্পে রয়েছেন সেখানের পরিস্থিতিকে। স্বর্ণা, আপনাকে ধন্যবাদ। আপনি ঠিক যেমনটি বলছেন, আসলে গত প্রায় 20 দিন ধরে এই সংকট আসলে চলে আসছে। গ্যাস সংকটে আসলে মূল যেই জায়গাটি বা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা হচ্ছেন এই যে সাধারণ যারা চালক আছেন, তারা আসলে বলছেন আমাদেরকে যে গত 20 দিন ধরে তাদের যে সংকট, এই সংকট থেকে তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে তাদের আর্থিক ক্ষতির কথাটি আসলে বেশি জোরালোভাবে আসছে। তারা বলছেন যে দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থেকেও তারা আসলে পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না, এবং গ্যাস স্টেশনের যারা আছেন কর্তৃপক্ষ, তারা আমাদেরকে বলছেন যে পর্যাপ্ত পরিমাণের চাপ না থাকার কারণেই মূলত তাদের সরবরাহ কম, কিংবা যে সকল যানবাহনগুলো আসছে তাদেরকে পর্যাপ্ত পরিমাণ গ্যাস তারা দিতে পারছেন না। এবং আমরা সকাল থেকে বেশ কয়েকজন চালকের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন বিশেষ করে যারা সিএনজি চালিত যে গাড়িগুলো আছে, তারা আমাদেরকে বলছেন যে ভাড়ায় চালিত যে গাড়ি চালকরা আছে, তারা বলছেন যে তারা আগে 300 টাকার যদি গ্যাস নিতেন, সেক্ষেত্রে তারা অন্তত দিনের বেশিরভাগ সময় তারা এই গ্যাসের মাধ্যমে তাদের যান চলাচল সচল রেখে তারা আসলে আর্থিকভাবে যথেষ্ট পরিমাণ, অর্থাৎ বিশেষ করে প্রায় 1000 টাকা তাদের লভ্যাংশ থাকতো। সেক্ষেত্রে বর্তমানে তারা যে গ্যাস পাচ্ছেন, আজকে আমরা যে ফিলিং স্টেশনে আছি, এখান থেকে আমরা কথা বলে জেনেছি যে যারা চালক আছেন তারা 10 থেকে শুরু করে 50 টাকা পর্যন্ত তারা আসলে গ্যাস পাচ্ছেন। এই গ্যাসে তাদের আসলে অর্ধবেলাও তারা আসলে যেই
তাদের যে ভাড়ায় চালিত গাড়ি এটি আসলে চালানো সক্ষম হবে না বলছেন তারা। তো সবকিছু মিলিয়ে স্বর্ণা আমরা যেটা দেখছি যে এই সংকট কিন্তু গত 20 দিন ধরেই চলে আসছে, এবং শুধু যে ফিলিং স্টেশনগুলোতে গ্যাস নেই বিষয়টা কিন্তু এমন নয়, পাশাপাশি বাসাবাড়িতেও আমরা দেখছি যে রাজধানী জুড়েই গ্যাসের যে সংকট চলছে, বিশেষ করে মোহাম্মদপুর, আমরা দেখেছি মিরপুর এবং কেরানীগঞ্জের মতো যে বিভিন্ন জায়গায় কিন্তু গ্যাসের তীব্র সংকট, এবং গত কয়েকদিন ধরেই এই সংকট চলমান রয়েছে। এই সংকটের কারণে আর্থিক যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিভিন্ন সেক্টর, এই খাতের সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন তারা, এবং পাশাপাশি এই সংকট তীব্র হলে জনজীবনে আরও বেশি তীব্র আমরা ক্ষোভ দেখছি যারা গ্রাহক আছেন তাদের মাঝে। সব কিছু মিলিয়ে সাবেক যদি বলতে চাই স্বর্ণা, আসলে এই যে সংকট এটি আসলে দ্রুত সময়ের ভিতরে যদি কাটিয়ে ওঠা না হয় তাহলে কিন্তু এই সংকট ঘনীভূত হবে এবং গ্রাহকদের মধ্যে আরও বেশি ক্ষোভের জন্ম হতে পারে। রাজধানীর গ্যাস সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী কামরুল হাসান জনি। এদিকে ঢাকার পর তীব্র গ্যাস সংকটে ধুঁকছে চট্টগ্রাম বিভাগ। চাহিদার অর্ধেক গ্যাস সরবরাহ হওয়ায় বাসা বাড়ি থেকে সিএনজি স্টেশন সবখানেই তীব্র সংকট। ফলে জ্বলছে না চুলা, বন্ধ রয়েছে শিল্প কারখানা ও বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও। বিপাকে পড়েছেন লাখো মানুষ। আরও জানাচ্ছেন কাজী মাহফুজ। চট্টগ্রামে টানা 11তম দিনের মতো চলছে গ্যাস সংকট। জ্বলছে না গ্যাস নির্ভর চুলা, ঘুরছে না যানবাহনের চাকা, বন্ধ রয়েছে শিল্প কারখানা ও বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। নগরীর ফিলিং স্টেশনগুলোতে ভোররাত থেকেই যানবাহনের কয়েক কিলোমিটার দীর্ঘ লাইন, আবার কোথাও কোথাও সরবরাহ একেবারে বন্ধ। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কাঙ্ক্ষিত গ্যাস না পাওয়ার অজুহাতে আদায় করা হচ্ছে দ্বিগুণ ভাড়া। পরিবহন খাতের পাশাপাশি এই সংকটের সবচেয়ে বড় ধাক্কা লেগেছে বিদ্যুৎ ও শিল্প খাতে। জাতীয় গ্রিড থেকে গ্যাস কম পাওয়ায় বিদ্যুৎ খাতে দৈনিক সরবরাহ 38 মিলিয়ন ঘনফুট থেকে কমিয়ে 30 মিলিয়ন ঘনফুট করা হয়েছে। এতে কমেছে বিদ্যুৎ উৎপাদন। দৈনিক 250 থেকে 300 মেগাওয়াট লোডশেডিং করতে হচ্ছে চট্টগ্রামে। গ্যাস সংকটের আঁচ লেগেছে বাসাবাড়িতেও। দিনের বড় একটি অংশে জ্বলছে না চুলা। বাধ্য হয়ে বাড়তি খরচে হোটেল থেকে খাবার কিনে আনতে হচ্ছে অনেককেই। প্রতিদিন প্রায় 400 মিলিয়ন ঘনফুট গ্যাসের স্বাভাবিক চাহিদার বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র 200 মিলিয়ন ঘনফুটের মতো, যা মোট চাহিদার অর্ধেক। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির পর দৈনিক 450 মিলিয়ন ঘনফুট সরবরাহ কমে যায়। তার উপর প্রাপ্ত সীমিত গ্যাসের বড় একটি অংশ ঢাকায় বেশি সরবরাহের কারণে চট্টগ্রামে এ সংকট তীব্র হয়েছে। এদিকে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনালের মেরামত কাজ শেষের দিকে দাবি করে আগামী 2-1 দিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে বলছেন আরপিজিসিএল এর উপমহাব্যবস্থাপক। এদিকে রোববার বিকেল থেকে পূর্ব ঘোষণা ছাড়াই গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ফেনী শহর ও আশপাশের এলাকার কয়েক হাজার মানুষ। চরম ভোগান্তিতে আবাসিক গ্রাহক, হোটেল ব্যবসায়ী এবং সিএনজি অটোরিকশা চালকরা। কেন্দ্রীয়ভাবে গ্যাসের সরবরাহ কমিয়ে দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ফেনী বাখরাবাদ গ্যাস অফিসের ব্যবস্থাপক কিরণ চন্দ্র রায়। দ্রুত গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানান তিনি। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। এদিকে তীব্র গ্যাস সংকটে ভুগছে ময়মনসিংহের শিল্পাঞ্চল ভালুকা। বিসিকের 96টি ক্ষুদ্র মাঝারি কারখানার বেশিরভাগেরই কমেছে উৎপাদন। অনেক কারখানায় বিকল্প জ্বালানি হিসেবে বাধ্য হয়ে ব্যবহার করা হচ্ছে ডিজেল চালিত জেনারেটর, পাশাপাশি পোড়ানো হচ্ছে কাঠ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, ভালুকা সহ বিসিক শিল্প কারখানাগুলোর কি অবস্থা দেখছেন? কবে নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে, কি বলছেন সংশ্লিষ্টরা? গতকালকে নাগাদ ময়মনসিংহ বিভাগে আমরা দেখতে পেরেছিলাম যে সিএনজি যে গ্যাসগুলো রয়েছে সেটা কিন্তু তীব্র সংকট ছিল। পুরো বিভাগে এই সমস্যাটি ছিল, দীর্ঘ লাইন ছিল বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে, এবং আজকে সকালে আমরা একটি ভিন্ন চিত্র কিন্তু দেখতে পাই। একেবারে অনেকটাই ফাঁকা এবং গ্যাসের চাপ ফিলিং স্টেশনগুলোতে কিছুটা বেড়েছে এবং কিছুটা স্বস্তিও পেয়েছে। তবে যেটা আগেও বলছিলাম যে বাংলাদেশের যে ফুসফুস একরকম অর্থনীতির শিল্পাঞ্চল ভালুকায়, সেখানে ক্ষুদ্র মাঝারি যে শিল্পগুলো রয়েছে, বড় বড় কারখানাগুলো রয়েছে, সেখানে কিন্তু তীব্র গ্যাস সংকটের কারণে উৎপাদন কিন্তু ব্যাহত হচ্ছে। পোশাক
শিল্প থেকে শুরু করে ওষুধ কোম্পানি, বিভিন্ন ভারী শিল্প যেগুলো রয়েছে সেগুলি। আমরা এই মুহূর্তে ময়মনসিংহের বিসিক শিল্প নগরীতে রয়েছি। এইখানে 96টি ক্ষুদ্র মাঝারি ছোট বড় শিল্প কারখানা রয়েছে, মুড়ির ফ্যাক্টরি রয়েছে, এখানে বেকারি রয়েছে, স্টিল ফ্যাক্টরি রয়েছে, বিভিন্ন দেশি বিদেশি কোম্পানি রয়েছে। তো সব মিলিয়ে এইখানে তীব্র গ্যাসের সংকট থাকার কারণে, গ্যাসের চাপটা অনেক কম থাকার কারণে অনেক ফ্যাক্টরি কিন্তু বন্ধ করে রাখা হয়েছে, উৎপাদন অনেকটা কমে এসেছে। এবং যার জন্য যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মুড়ির ফ্যাক্টরি, কয়েলের ফ্যাক্টরিগুলো যেগুলো রয়েছে সেই জায়গাগুলোতে এই জ্বালানি হিসেবে অনেক দেখতে পাচ্ছি যে আমরা জীবাশ্ম জ্বালানি অর্থাৎ কাঠ পুড়িয়ে বা তুষ কুড়া পুড়িয়ে সেগুলো দিয়ে কিন্তু আসলে তারা কোনোভাবে তাদের উৎপাদনটা স্বাভাবিক রাখার চেষ্টা করছে তারা জানিয়েছেন, এবং বাধ্য হয়ে আসলে তাদের যে উৎপাদন খরচ সেগুলো তোলার জন্য কিন্তু তারা চেষ্টা করছেন। এবং দেখতে পাচ্ছি যে বিসিকের শিল্প নগরী এমনিতেই নানান সংকটে ঢুকছে, তার মধ্যে আবার গ্যাসের এবং বিদ্যুতেরও লোডশেডিং হচ্ছে। সেই জায়গা থেকে জেনারেটর এবং পাশাপাশি এই যে কাঠকয়লা পুড়িয়ে তারা কোনোভাবে উৎপাদনটা সরবরাহটা স্বাভাবিক রাখছে বলে তারা আমাদেরকে বলছেন। এবং তারা বলছেন যে যদি গ্যাসের সরবরাহটা স্বাভাবিক হয় তাহলে আবার তারা সে আগের জায়গায় ফিরে আসবেন, অর্থাৎ এই কাঠকয়লা পুরানো তারা বন্ধ করবেন। তো সব মিলিয়ে যেটা বলা যায় যে উজ্জ্বল ময়মনসিংহের শিল্পাঞ্চল ভালুকা থেকে শুরু করে বিসিক শিল্প নগরীতে কিন্তু তীব্র গ্যাস সংকটের কারণে উৎপাদনটা ব্যাহত হচ্ছে। তবে স্বস্তির কথা হলো এটাই যে এখন পর্যন্ত দুপুর নাগাদ পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলোতে কিছুটা স্বস্তি মিলেছে, অন্তত 200 থেকে 500 টাকার পর্যন্ত গ্যাস এখন পর্যন্ত পাচ্ছে। এবং এইভাবে গ্যাস পেলে হয়তো সিএনজি চালক যারা রয়েছেন বা প্রাইভেট কার চালক যারা রয়েছেন তারা কিছুটা স্বস্তি পেতে পারে। সব মিলিয়ে এই ছিল উজ্জ্বল আমার কাছে ময়মনসিংহ থেকে সবশেষ। ইমতিয়াজ আহমেদ জানাচ্ছিলেন ময়মনসিংহ থেকে গ্যাস সংকটের খবর। দিন হোক কিংবা রাত, মিলছে না স্বস্তি। ফেনী, নাটোর, বরগুনা সহ দেশের বিভিন্ন জেলায় দীর্ঘ সময়ের লোডশেডিংয়ে দুর্ভোগে লাখো মানুষ। তীব্র গরমে ঘরের ভেতর টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে। বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজকর্ম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, বিদ্যুতের অভাবে ভোগান্তিতে সাধারণ মানুষ, ক্ষতির মুখে ব্যবসা ও শিল্প কারখানা। ফেনীতে গ্রামাঞ্চলে প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা এবং শহরে 4 থেকে 6 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। এতে ব্যবসা বাণিজ্য ও শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। এই সঙ্গে অনেক গ্রাহক অভিযোগ করছেন আগের মাসের তুলনায় এবার বিদ্যুৎ বিল এসেছে 2 থেকে 3 গুণ বেশি। ঘন্টার মধ্যে 2-1বারও চলে যায়। আসা যাওয়ার যে একটা নাটকীয়তা খুব খারাপ লাগতেছে। একই চিত্র নাটোরেও। জাতীয় গ্রিড থেকে চাহিদার তুলনায় অনেক কম বিদ্যুৎ পাওয়ায় শহরের চেয়ে গ্রামেই বেশি লোডশেডিং দিতে হচ্ছে। বিদ্যুতের অভাবে থমকে যাচ্ছে ছোট বড় ব্যবসা, উৎপাদন কমেছে বিদ্যুৎ নির্ভর কারখানায়। মূলত উৎপাদন ঘাটতিজনিত কারণে আমরা গ্রিড থেকে সাপ্লাই কম পাচ্ছি, 50-60% পাচ্ছি, যার কারণে আমাদের লোডশেডটা করতে হচ্ছে। এবং আমরা সেটা লোড ম্যানেজমেন্ট করে আমরা গ্রাহকদেরকে বিদ্যুৎ সরবরাহ করতেছি। তো বিষয়টা আমরা ইতিমধ্যে আমাদের উত্তর কর্মকর্তাদেরকে জানিয়েছি। পটুয়াখালী সহ দক্ষিণাঞ্চলে লোডশেডিংয়ে ক্ষতির মুখে ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠান। বড় দুটি বিদ্যুৎ কেন্দ্র থাকলেও তার সুফল পাচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ মানুষ। এদিকে বরগুনায়ও লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। বরফ উৎপাদন কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন উপকূলের জেলেরাও। দ্রুত সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। বিদ্যুৎ বর্তমানে আপনার 40% থাকেই না, একেবারে মানে কাজ কাম করা খুবই কষ্টকর হয়েছে। বিদ্যুতের কারণে আমার কর্মচারীদের কাজ দিতে পারতেছি না, বেতন দিতে পারতেছি না। উত্তরাঞ্চলের সৈয়দপুরে লোডশেডিংয়ে থমকে যাচ্ছে হালকা প্রকৌশল শিল্প। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা উৎপাদন বন্ধ থাকায় বাড়ছে আর্থিক ক্ষতি। ব্যাহত হচ্ছে ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সেবার কার্যক্রম। সকাল থেকে দেখেন 2 ঘন্টা আসে, 1 ঘন্টা নাই, কাস্টমার আসতেছে, অন্ধকারে কিছু দেখতে পাচ্ছে না। বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলোর দাবি, পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন না থাকায় চাহিদা অনুযায়ী সরবরাহ করা যাচ্ছে না। লোডশেডিং কমিয়ে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তবে পরিস্থিতির উন্নতি কবে হবে সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো আশ্বাস মেলেনি। আফনান অপসরা, এখন। ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে বিচার কাজ শুরু হলো। এদিন আদালত তার জামিন নামঞ্জুর করে। মামলায় সাক্ষ্য গ্রহণ 14 সেপ্টেম্বর। বিস্তারিত প্রতিবেদনে।
2024 সালের কোরবানি ঈদের সময় 15 লাখ টাকার একটি ছাগল কেনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। ছাগলটির ক্রেতা মুশফিকুর রহমান ইফফাত এনবিআর এর তৎকালীন সদস্য মতিউর রহমানের ছেলে বলে গণমাধ্যমে পরিচয় বের হলে বিষয়টি দেশ জুড়ে ছাগলকাণ্ড নামে পরিচিতি পায়। ইফফাত মতিউরের দ্বিতীয় স্ত্রীর সন্তান। এরপর 2024 সালের 4 জুন দুদক মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের সম্পদের অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানে তাদের নামে 65 বিঘা জমি, 8টি ফ্ল্যাট, 2টি রিসোর্ট ও পিকনিক স্পট এবং 3টি শিল্প প্রতিষ্ঠানের তথ্য পাওয়া যায়। একই সঙ্গে তাদের নামে থাকা ব্যাংক হিসাব, শেয়ার বাজারের বিও হিসাব জব্দ করা হয়। এরপর দুদকের অভিযোগপত্রে বলা হয় মতিউর রহমান তার সম্পদ বিবরণীতে 1,24,00,000 টাকা সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়া সরকারি ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে 5,40,00,000 টাকার সম্পদ অর্জন করেছেন। সোমবার ঢাকার বিভাগীয় জজ বিএম তরিকুল কবির আলোচিত এ মামলার অভিযোগ গঠনের আদেশ দেন। 14 সেপ্টেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেন আদালত। দুদকের মামলায় মতিউর রহমান কারাগারে আছেন। এর আগে তার প্রথম স্ত্রী ও এই মামলায় জেল খেটেছেন। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা। গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে নানা অনিয়মের অভিযোগে সব কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সোমবার সকালে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে হঠাৎ পরিদর্শনে যান গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল করিম ভুইয়া। এ সময় তিনি অফিসের কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি সেবা নিতে আসা মানুষের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন নথিপত্র যাচাই করেন। পরিদর্শনে নানা অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ার ঘটনাস্থলেই সাময়িক বরখাস্ত করা হয় ভারপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, শফিকুল ইসলাম খান ও আব্দুল হালিমকে। জেলা প্রশাসন জানায় ভূমি অফিসে সেবার মান নিশ্চিত করতে এবং অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়। পরে জেলা প্রশাসক শফিপুরের আরেকটি ভূমি অফিসও পরিদর্শন করেন। তিন দশকে নোয়াখালীর হাতিয়ায় মেঘনার বুকে ছোট বড় মিলিয়ে জেগে উঠেছে 30টির বেশি চর। জেগে ওঠা চরগুলোর নিয়ন্ত্রণ ও জমি বিক্রিকে কেন্দ্র করে স্থানীয় সন্ত্রাসী বাহিনীগুলোর মধ্যে প্রায় সংঘর্ষ ও অবৈধ দখলের ঘটনা ঘটছে, যা এখনই বন্ধ করা না গেলে যে কোনো সময় রূপ নিতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষে। নোয়াখালী থেকে নাসিম শুভর প্রতিবেদন। 2025 সালের ডিসেম্বরে নোয়াখালীর হাতিয়ার মেঘনায় জেগে ওঠা জাগলার চরের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ হারিয়েছে 6 জন। এরপর থেকে চরগুলো ঘিরে তৈরি হয়েছে বাড়তি উৎকণ্ঠা। গত 1 মাস ধরে নতুন জেগে ওঠা চর আতাউরে চলছে অবৈধ দখলের চেষ্টা। স্থানীয়দের দাবি, হাতিয়া উপজেলার খোকন, হানিফ ও ভুট্টো নামের 3 জনের সমঝোতায় চলছে এই দখল। তারা ধান চাষের যখন সময় হয়, আসলে ধান চাষ তো হয় না, ধান চাষের নামকরণ করি তারা কিছু ধান ছিটি দিয়া বাতান্যা করতেন আমরা ভোজ বান্ধি সাদা আদায় করে। এরা হিয়াগো হামলা করে, অত্যাচার করে। যে আমরা ভোজ গরুর যে পরিস্থিতি দেখা গেছে, সামনের দিকে আমরা ভোজ গরু রাখতেও হাঁটতাম না, ফাইলতেও হাঁটতাম না। আমাদের ভোজ গরু নিয়ে বেঁধে রাখে, ওরা জরিফানা করে, কারণ আমরা বৈষ্ঠ শেখতে আমাদের খুব অসুবিধা হইতেছে। স্থানীয়রা বলছেন, চর দখলের প্রথম ধাপে ধান চাষের নামে ট্রাক্টর দিয়ে জমি চাষ করে তা বিক্রি হচ্ছে চড়া দামে। এরপরই তা স্থায়ীভাবে দখল করা হয়। সন্ত্রাসী বাহিনী ধান চাষ নামক এরা গরু ছাগল মহিষ বান্ধি বান্ধি টাকা আদায় করার জন্য একটা পাইতারা করতেছে। কবে কখন কোন সময় এরা দুর্ঘটনা ঘটা বলা যায় না। আমাদেরকে এখন হুমকি দুমকি দিতেছে। গরু প্রতি 500-1000 টাকা না দিলে 2-4-5 দিন বান্ধি রাখে। এমনকি অনেক মোষ এই খড়ে মারা পর্যন্ত গেছে। দুর্গম ভৌগোলিক ও যাতায়াত ব্যবস্থার জটিলতার কারণে চর আতাউরে আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক নজরদারি বজায় রাখা কঠিন। চর আতাউরে অবৈধ দখলদারদের দখল বন্ধের পাশাপাশি চরটিকে সরকারিভাবে গোচারণ ভূমি নির্মাণ করা হলে এই অঞ্চলের প্রাণী সম্পদ খাত সমৃদ্ধ হতে পারে।
চর সরকারি খাস জমি হলেও আইন অমান্য করে যে যেভাবে পারছে দখলের চেষ্টা করছে। তবে অবৈধ দখলদারদের উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। নতুন যে চরগুলো সরকারের নিয়ম অনুযায়ী ভূমিহীন পরিবারের মাঝে বন্দোবস্ত দেওয়ার যে বিধান রয়েছে সেটি যাতে বাস্তবায়ন করা হয় সে লক্ষ্যে আমরা কার্যক্রম গ্রহণ করবো। এখন উপজেলা প্রশাসনকে এই বিষয়ে নতুন করে জেগে ওঠা চরগুলোকে গোচারণ ভূমিতে রূপান্তর কিংবা স্থানীয় ভূমিহীনদের মাঝে বরাদ্দের ব্যবস্থা করা হলে বন্ধ হতে পারে অবৈধ দখলদারদের দৌরাত্ম্য, এমনটাই মনে করছেন স্থানীয়রা। এখন নোয়াখালী। বিশ্বে যেখানে 672 এমবিপিএস দিয়ে 1 নম্বরে সংযুক্ত আরব আমিরাত, সেখানে মাত্র 37 এমবিপিএস দিয়ে বাংলাদেশের অবস্থান 88তম। প্রায় 21 বছর আগে দেশে মোবাইল ইন্টারনেট চালু হলেও এখনও এর স্পিড নিয়ে আছে বিস্তর অভিযোগ। আরও জানাচ্ছেন নাজমুস সাকিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়ারেসা মাসে 500 টাকার বেশি খরচ করেন মোবাইল ইন্টারনেটের পেছনে। মূলত বাসার বাইরে থাকলেই নেট কেনেন তিনি। তবে ধীরগতি আর কাঙ্ক্ষিত সেবা নিয়ে অভিযোগ আছে তার। যে কোনো এরিয়াতে আপনার নেট সার্ভিসের ঝামেলা হতে হয়, যেমন আমাদের ডিপার্টমেন্টেই হচ্ছে আপনার নেট সার্ভিসটা মাঝে মধ্যে ড্রপ করে, কাজ করে না। 2G'র হাত ধরে দেশে মোবাইল ইন্টারনেট চালু হয় প্রায় 21 বছর আগে। 2012-তে 3G আর 2021 সালে চালু হয় 5G সেবা। কিন্তু এত বছরেও প্রায় 11.5 কোটি গ্রাহকের মুঠোফোনের ইন্টারনেট নিয়ে ভোগান্তির শেষ নেই। ইন্টারনেটের গতি পর্যবেক্ষণ করা বৈশ্বিক সংস্থা ওকলা টেস্টের হিসেবে বাংলাদেশে গত জুনে মুঠোফোনের ডাউনলোড স্পিড ছিল 37.83 আর আপলোডে 12.16 এমবিপিএস। বিশ্বের মধ্যে বাংলাদেশ মোবাইল ইন্টারনেট স্পিড র্যাঙ্কিংয়ে 88তম। অন্যদিকে 672 এমবিপিএস স্পিড দিয়ে 1 নম্বরে সংযুক্ত আরব আমিরাত আর কাতার 561 এমবিপিএস স্পিড দিয়ে দ্বিতীয়। যদিও গড় হিসেবে দেশের 4 প্রতিষ্ঠান 20 থেকে 25.5% ইন্টারনেট স্পিড দিচ্ছে। দেশের যে 4 অপারেটর মোবাইল ইন্টারনেট সেবা দেয় তাদের মধ্যে অন্যতম রবি ও বাংলালিংক। রবি 5G সেবা দেয় আর বাংলালিংক 4G। রবি বলছে ঢাকার তুলনায় তারা সেবা প্রত্যন্ত অঞ্চলে দিতে পারেন না অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে। এছাড়া অনিয়ন্ত্রিত নগরায়নকেও দায়ী করেন তিনি। সমস্যা নাই আমি সেটা অবশ্যই বলবো না, সমস্যা আছে। লোকালাইজ যেসব সমস্যাগুলো আছে আমরা চেষ্টা করছি সেগুলো রিজলভ করার জন্য। আপনাকে আমি যদি বলি যে আমরা প্রতি বছর প্রায় $200 মিলিয়ন, প্রায় 2000 কোটি টাকার উপর আমরা ইনভেস্ট করছি এই নেটওয়ার্ক এক্সপানশন, নেটওয়ার্ক ডেভেলপমেন্ট, ক্যাপাসিটি ইনক্রিজের জন্য। আর বাংলালিংক বলছে নেটওয়ার্ক শেয়ারিং অসুবিধা কিংবা তরঙ্গের চড়া দাম সহ নানা সমস্যা আছে। তার মাঝেও স্পিড ঠিক রাখার চেষ্টা করছে বলে জানান তিনি। আমার ইনডোর কাভারেজ বা ঘরের ভিতরে কাভারেজে একটু সমস্যা হয়, কারণ আমাদের লো ব্যান্ড স্পেকট্রামটা একটু কম তুলনামূলক অন্যদের তুলনায়। তো সেই জন্য আমরা যখন লো ব্যান্ড স্পেকট্রামটা কম থাকে তখন ইনডোর পেনিট্রেশনটা একটু কমে যায়, যেটার জন্য আমরা দেখছি যে আমাদের কমপ্লেইন মাঝে মাঝে আসে। বিশ্বের অন্যান্য দেশের মতোই মোবাইল ইন্টারনেট গুরুত্ব দিতে হবে সরকারকে। তা না হলে ক্যাশলেস সোসাইটি গড়ে তোলা অনেকটাই কঠিন বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। নাজমুস সাকিব, এখন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। স্বাস্থ্যগত দিক বিবেচনায় কারাগারে বন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানকে মুক্তি পেতে পারেন বলে নতুন করে গুঞ্জন শোনা যাচ্ছে। এ বিষয়ে একটি চুক্তিতে পৌঁছাতে সরকারের সাথে ইমরানের পরিবারের আলোচনা হচ্ছে বলেও প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য অবজারভার। তবে আদিয়ালা কারাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে ফের পরিবারের সাথে ইমরান খানকে দেখা করতে না দেওয়ার অভিযোগ উঠেছে। অর্ণব প্রসাদের প্রতিবেদন। সামরিক বাহিনীর সঙ্গে বিরোধের পর দুর্নীতির অভিযোগে 2013 সালের আগস্ট থেকে কারাগারে বন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তারকা ক্রিকেটার ইমরান খান। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে না দেয়া, মৃত্যুর গুজব, ইমরানের স্বাস্থ্যের বিষয়ে কারা কর্তৃপক্ষের গাফিলতি সহ নানা অভিযোগের মধ্যেই চলতি সপ্তাহে কারাবন্দী জীবনের 3য় বছর পূর্ণ করবেন ইমরান খান। ইমরানের কারাবরণ নিয়ে যখন দিন দিন উত্তপ্ত হচ্ছে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন, তখনই তার মুক্তির গুঞ্জন তৈরি হয়েছে পাকিস্তান জুড়ে। এ নিয়ে একটি প্রতিবেদনও প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য অবজারভার। পাকিস্তানের সামরিক বাহিনী ও পরিবারের সূত্রের বরাতে গণমাধ্যমটি বলছে, স্বাস্থ্যগত দিক বিবেচনায় ইমরানকে মুক্তি দিতে পারে সরকার। এ বিষয়ে চুক্তিতে পৌঁছাতে সরকারের সঙ্গে তৃতীয় পক্ষের মাধ্যমে ইমরানের পরিবারের আলোচনা হচ্ছে বলেও দাবি করেছে গণমাধ্যমটি।
এদিকে ইমরানের মুক্তির গুঞ্জনের মধ্যেই ফের আদিয়ালা কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে পরিবার ও নেতাকর্মীদের সঙ্গে ইমরান খানকে দেখা করতে না দেওয়ার অভিযোগ তুলেছেন তার বোন আলিমা খান। আলিমার দাবি, সপ্তাহের প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার পরিবার ও আইনজীবীদের সঙ্গে ইমরানের সাক্ষাতে আদালত স্পষ্ট নির্দেশনা দিলেও তা মানছে না আদিয়ালা কারা কর্তৃপক্ষ। এছাড়াও আলাদা বার্তায় ইমরানের দুই ছেলে সুলাইমান ও কাশেমের দাবি, গেল প্রায় 7 মাস ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন ইমরান খান। দীর্ঘ কারাবাসে ইমরানের স্বাস্থ্যের চরম অবনতি হয়েছে বলেও শঙ্কা দুই পুত্রের। এদিকে পাকিস্তানের চলমান রাজনৈতিক অচলাবস্থার অবসানে ইমরানের মুক্তির বিষয়টি সরকারকে বিবেচনায় নেয়ার আহ্বান বিশ্লেষকদের। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। পাকিস্তানে থানায় আত্মঘাতী বোমা হামলায় প্রাণ গেছে 6 পুলিশ সদস্য সহ কমপক্ষে 15 জনের। ঘটনাস্থল থেকে খণ্ডিত মাথা উদ্ধার করেছে পুলিশ, যা সন্দেহভাজন হামলাকারীর বলে ধারণা করা হচ্ছে। হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। রোববার খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াতে কাবালচক এলাকার কাছে এই হামলার ঘটনা ঘটে। আহত হন প্রায় 20 জন। স্থানীয় সংবাদ মাধ্যম ডন ও জিও নিউজের প্রতিবেদন বলা হচ্ছে, কাবাল থানায় ঢোকার চেষ্টা করেছিল আত্মঘাতী হামলাকারী, কিন্তু প্রবেশপথে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা তাকে থামান। তখন থানার প্রবেশপথেই বিস্ফোরণ ঘটায় ওই হামলাকারী। ঘটনার সময় এলাকাটিতে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ করছিল স্থানীয় যুবকরা। বিক্ষোভে অংশ নিয়েছিল কয়েকশো মানুষ। সোয়াত উপত্যকায় সম্প্রতি সন্ত্রাসী কার্যক্রম বেড়ে চলার প্রতিবাদেই চলছিল ওই বিক্ষোভ। এই ঘটনায় তদন্ত চলছে, উচ্চ সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন, জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। চলতি মাসে খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসী হামলার প্রাণহানি 150-ও বেশি। নানা জল্পনার পর অবশেষে প্রকাশ্যে আসলেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি। দেখা করেছেন আন্তর্জাতিক সহায়তা সংস্থা রেড ক্রসের কর্মকর্তাদের সঙ্গে। 81 বছর বয়সী নোবেল বিজয়ী এই নেত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগের মধ্যেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হলো। 2021 সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুতের পর থেকেই আটক রয়েছেন সু চি। এরপর বারবার তার সঠিক অবস্থান ও স্বাস্থ্য নিয়ে প্রশ্ন ওঠে। দীর্ঘ সময় লোকচক্ষুর আড়ালে রাখা হয় তাকে। এক পর্যায়ে তিনি বেঁচে আছেন কিনা তা নিয়ে উদ্বেগ জানায় সু চির পরিবার। অবশেষে সোমবার রাজধানী নেপিডোতে মিয়ানমারের আন্তর্জাতিক রেড ক্রস কমিটির আবাসিক প্রতিনিধি সাক্ষাৎ করেন। চলতি বছরের এপ্রিলে সেনা সমর্থিত বিতর্কিত নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট হন সাবেক জান্তা প্রধান মিন অং লাইং। এরপর আন্তর্জাতিক চাপের মুখে অং সান সু চিকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী অবস্থায় রাখা হয়। বিশ্বকাপ এবং বড় টুর্নামেন্টগুলোর শেয়ার বিক্রির পরিকল্পনা থেকে পিছু হটলেও চাপ কমছে না ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর। বিতর্কিত এই উদ্যোগের পেছনে থাকা নথিপত্র সংরক্ষণের কঠোর নির্দেশনা দিয়ে ইনফান্তিনো সহ মার্কিন মূলধনী প্রতিষ্ঠানগুলোকে আইনি নোটিশ পাঠিয়েছে ইউরোপীয় ফুটবলের গভর্নিং বডি উয়েফা। কোনো তথ্য বা ডিজিটাল প্রমাণ যেন ধ্বংস করা না হয় সে বিষয়ে দেয়া হয়েছে চূড়ান্ত হুঁশিয়ারি। আরও জানাচ্ছেন মিনারুল ইসলাম। বিশ্বকাপ সহ ফিফার বড় টুর্নামেন্টগুলোর অংশীদারিত্ব বেসরকারি সংস্থার কাছে বিক্রির প্রস্তাব, যার নাম দেওয়া হয়েছিল ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ। তবে ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থার এমন বাণিজ্যিক চিন্তাভাবনার শুরুতেই বড় ধাক্কা খায় উয়েফা, কনকাকাফ ও এএফসির তীব্র বিরোধিতায়। টুর্নামেন্ট বয়কটের হুমকির মুখে শেষ পর্যন্ত পিছু হটেন ইনফান্তিনো। তবে প্রস্তাব বাতিল হলেও বিষয়টি এখানেই থামছে না। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে ফিফা প্রধান ট্রাম্পের স্বজন জোশুয়া কুশনারের থাইব ইটারনাল ফান্ড এবং অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান জেপি মর্গানকে আনুষ্ঠানিক আইনি নোটিশ পাঠিয়েছে উয়েফা। স্পষ্ট জানানো হয়েছে এই প্রক্রিয়ার বিরুদ্ধে সালিশি ও আইনি পদক্ষেপের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনায় রাখা হয়েছে। সবচেয়ে বড় বিষয়, নোটিশে ফিফাকে সতর্ক করে বলা হয়েছে এই প্রজেক্ট সংক্রান্ত যে কোনো ইমেইল, ফাইল বা দলিলাধি যেন অক্ষত রাখা হয়। রুটিন নিয়ম অনুযায়ী কোনো ফাইল ডিলিট বা ধ্বংস করা যাবে না। আর্সেন ওয়েঙ্গার সহ ফিফার শীর্ষ কর্মকর্তাদের কাছে থাকা সমস্ত নথিপত্র সংরক্ষণের তাগিদ দিয়ে 5 কর্মদিবসের মধ্যে লিখিত নিশ্চয়তা চেয়েছে উয়েফা।
বিতর্কিত এই ব্যবসায়িক পরিকল্পনার কারণে বিশ্ব ফুটবলে ফিফা সভাপতির ভাবমূর্তি এখন বড় ধরনের প্রশ্নের মুখে। এক পর্যায়ে পরিকল্পনা থেকে সরে এলেও উয়েফার আইনি হুঁশিয়ারি ইনফান্তিনোর উপর চাপ আরও বাড়িয়ে দিল, যা হয়তো গড়াচ্ছে আদালত পর্যন্ত। মিনারুল ইসলাম, এখন। এর মধ্যে দিয়ে শেষ করছে এখন দুপুর। তবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।